ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইশরাত জাহান। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে স্টুডিওতে আছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল এবং দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই যেই বিষয়টি নিয়ে কথা বলতে চাই, আজকে এলডিপি ঐকমত্য কমিশনের সঙ্গে বসেছে, কথা বলেছে, সেটা নিয়ে প্রথমেই আমি মাহবুব কামাল আপনার কাছে আসতে চাই। এই বিষয়টি নিয়ে তারা বলেছেন যে তারা একটা ইতিবাচক সাড়া দেখছে ঐকমত্য কমিশন থেকে, যেটা বলা হয়েছে যে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে তারা সংস্কারের ব্যাপারে ইতিবাচক সাড়া দেখছে। এলডিপি প্রশাসনকে কার্যকর করার জন্য একটা তাগিদ দিয়েছে। আপনার কাছ থেকে শুনি বাকিটা। এলডিপি তাগিদ দিয়েছে, এটা আমার কাছে ইট লিটল ম্যাটার্স। মানে জামাত বিএনপি কি বলতেছে এটা আমার কাছে ম্যাটার করে। এলডিপি কত পার্সেন্ট লোককে রিপ্রেজেন্ট করে? একটা কথা অবশ্য বলেছে যে ওসি ইউনো যদি কার্যকর না হয় তাহলে নির্বাচনে যে সংস্কারের কার্যক্রমগুলো চলছে বা সংস্কারের কথা বলা হচ্ছে সেগুলো কোনোই কাজে আসবে না। না, এগুলো ভালো কথা, এটা তো মানে এটা দ্বিমত করার কিছু নেই। আমি বলছি যে এলডিপি কি বললো না বললো এটার চাইতে বিএনপি জামাত কি বললো সেগুলি ম্যাটার করে বেশি। হ্যাঁ, কারণ ভার্চুয়ালি এলডিপি আপনার মানে মানুষের 1% মানুষকে রিপ্রেজেন্ট করে বলে আমার মনে হয় না। তো যে সমস্ত দল ধরেন 40% রিপ্রেজেন্ট করে, 30% রিপ্রেজেন্ট করে, তাদের কথা শুরু হয়েছে এলডিপি দিয়ে আমরা এখন যাই হোক, এখন করছে, যাই হোক। আমার সবচেয়ে এই আজকে জামাত যেটা ইয়ে করছে, জমা দিয়েছে আর কি, যেখানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথা বলছে, সেইটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ। এবং এইটা আমি 10 বছর যাবত এটা আমি প্রচার করে আসতেছি। প্রথম আমি লিখেছিলাম যুগান্তরে এবং তারপর আরো অনেকে বলছে। এবং বাংলাদেশের দেখেন, বাংলাদেশের রাজনৈতিক সংকট যদি আপনি সমাধান করতে চান তাইলে আপনাকে জামাতের যে এই প্রপোজাল এইটা আপনাকে মানতে হবে। এই কারণেই বাংলাদেশে যে ওয়েস্টমিনিস্টার সিস্টেম যেটা চলতেছে, এই ওয়েস্টমিনিস্টার সিস্টেমে আপনার ব্রুট মেজরিটি পাওয়ার আশঙ্কা আছে এবং ব্রুট মেজরিটি পেয়ে গেলে সেই দলটা টোটালিটারিয়ান হয়ে যায়, কর্তৃত্বপরায়ণ হয়ে যায়, সে যা খুশি তাই করে। এটা আমাদের এক্সপিরিয়েন্স আছে। যেমন 2001-এ বিএনপি ব্রুট মেজরিটি পেয়ে যা খুশি তাই করেছে, 2009-এ মানে শেখ হাসিনা ব্রুট মেজরিটি পেয়ে যা খুশি তাই করেছে। কিন্তু যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হয় কেউ ব্রুট মেজরিটি পাবে না, আমাদের যে বাস্তবতা। তো ব্রুট মেজরিটি না পেলে একটা কোয়ালিশন গভর্নমেন্টের মধ্যে দিয়ে যে দেশটা যায়, সবাই সাইজে থাকবে ইত্যাদি, মানে সবাই সব কিছু করতে পারবে। হ্যাঁ, একটা বিতর্ক আছে যে এই ধরনের কোয়ালিশন গভর্নমেন্ট মানে বেশি দিন টিকে না এবং এটা সাস্টেইন করে না, আবার ঝামেলা হয়, নো কনফিডেন্স আসে ইত্যাদি। হ্যাঁ, নো কনফিডেন্স আসলো, আরেকটা গ্রুপ কনফিডেন্সের ভিত্তিতে সরকার গঠন করলো, অসুবিধা তো নাই। এটা আমরা ট্রায়াল অ্যান্ড এরর মেথডে দেখি না কেন কি হয়। এখন যে সিস্টেমটা আছে এটা যে টোটালি ফেল করছে, এটা তো প্রুভড। তো এইটা নিয়ে আর নাচানাচি করে লাভ নাই। আমি জামাতের এটাকে মানে পরিপূর্ণভাবে সমর্থন করতেছি, তাদের এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের যে কনসেপ্টটা, এবং এটা আমার বহু পুরনো আমার এটা আইডিয়া। তো এইটা করতে হবে এবং এইটা বিএনপি মানবে না, কারণ বিএনপি চায় ব্রুট মেজরিটি নিয়ে যা খুশি তাই করবে, মানে কর্তৃত্বপরায়ণ হয়ে যাবে, আওয়ামী লীগের মতো কর্তৃত্বপরায়ণ হয়ে যাবে। এটা ওটা মানবে না। এখন বিএনপি না মানলে কি তাহলে কি কোনো ভালো জিনিস করা যাবে না? একটা বড় দল না মানলে, আমরা তো অনেক সময় বড় দল না মানলেও অনেক কিছু করি, আমরা করছি না? বিএনপি সব কিছুই কি আমরা বর্তমান গভর্নমেন্ট করতেছে, এক্সিকিউট করতেছে না? তো ওগুলি যদি না মানে ডিনায়াল করতে পারি, ডিনায়াল হতে পারে, এটাও ডিনায়াল হবে, এটাও তাদের প্রস্তাব মানা হবে না। হ্যাঁ, তো ফলে এটা কোনো সমস্যা। মানে নির্বাচন এত বড় একটা সিদ্ধান্তের ব্যাপারে যদি সবগুলো দলের মধ্যে, আপনি বলছেন যে প্রধান যে দলগুলো, সেগুলোর মধ্যে যদি ঐক্যমত্যটা না আসে, সেই ক্ষেত্রে কোনো জটিলতা তৈরি হবে না? কোন ক্ষেত্রে ঐকমত্য হবে আপনি বলেন? বাংলাদেশে কোন ক্ষেত্রে ঐকমত্য হবে? ঐকমত্যের তো দেশ না এটা ঐকমত্যের দেশ না। ঐকমত্য হয় কখন জানেন? ওই যে মানে যখন এমপিদের গাড়ি, তারপর লাল পাসপোর্ট, এগুলি প্রশ্ন, তখন সবাই ঐকমত্য হয়ে যায়। হ্যাঁ, যখন এমপিদের কি বলে যে সুযোগ সুবিধা, তখন ঐকমত্য হয়ে যায়, তখন আর ডিফারেন্স থাকে না। সব ক্ষেত্রেই ডিফারেন্স। এখন ধরেন অ্যাট দি মোমেন্ট একটা ঐকমত্য হইল, এই ঐকমত্য কি থাকবে? এই ঐকমত্য থাকবে না। যখনই আপনি নির্বাচন এসে যাবে তখন তো না, সবাই সবার এজেন্ডা পার্সু করতে থাকবে এবং তারপরে যে ক্ষমতা নিবে, এই যে দেখেন, এই যে কথায় কথা আসে, এই যে আমরা এত শ্রম দিচ্ছি না, মেধা দিচ্ছি, এই করছি, সংস্কার এই সেই ইত্যাদি। হ্যাঁ, তো
আপনার সংবিধানে কি সংবিধান পরিবর্তনের জন্য বা সংশোধনের জন্য কোনো প্রভিশন থাকবে না? অবশ্যই তো থাকবে, যে এত পার্সেন্ট কি বলে যে মেম্বার যদি চায় তাহলে তারা সংবিধান সংশোধন করতে পারে। এটা তো আমাদের দেশের তো কুপরিবর্তনীয় সংশোধন চলবে না, সুপরিবর্তনীয় লাগবে। তাহলে যদি সংশোধনের যদি প্রক্রিয়া মানে প্রভিশন থাকে, তাহলে আপনি আজকে সংস্কার করলেন, তারপরে আমি আমার ওই সংখ্যক যে সংখ্যক সংবিধানে আছে ওই সংখ্যক আমার মেম্বার থাকলো, আমি তো সব বাদ করে দিব যদি আমার পছন্দ না হয়। আমার পছন্দ হলো না যে এইটা রাখা যাবে না, তো আমি বলবো যে বিল আনবো যে এইটা রাখা যাবে না। সবাই বলে হ্যাঁ আসি ইয়েস, সবাই তো এটাই করে আমাদের দেশে। হ্যাঁ, আমাদের তো 70 ক্লজ, এখন 70 ক্লজ কী হবে সেটা পরের ব্যাপার। এখন কথাটা হচ্ছে যে এই শ্রম এই মেধার কোনো মূল্য নাই, একদমই মূল্য নাই। যে গভর্নমেন্ট, যে সরকার গঠিত হবে নির্বাচনের মধ্য দিয়ে, সেই সরকার ডিসাইড করবে যে কিভাবে তারা দেশ চালাবে। সেই অনুযায়ী তারা সংবিধান বা হয় নতুন কিছু ঢুকাবে, না হয় সংশোধন করবে, তাদের মতো করে তারা সাজাবে। তা আমরা যে এই যে শ্রম দিচ্ছি, এই শ্রমের কি মূল্য আছে? আমি বারবার এই কথাটা বলতেছি, এগুলো তো কোনো মূল্য নাই, এই ঐকমত্যের কোনো মূল্য নাই। যখনই গভর্নমেন্ট হয়ে যাবে, এটা এমন না যে এটা তো আর মানে বাইবেল না যে এইটাকে অস্বীকার করা যাবে না। যে চার্টার আমরা করব এই যে ঐকমত্যের বিধান, এটা কি বাইবেল বা এটা কি কোনো ধর্মীয় কোনো বিধান? এটা পলিটিক্যাল বিধান। আমাদের দেশে কত কিছু ভায়োলেশন হচ্ছে রাজনীতির। তারপরে একটা কিছু ভালো করার চেষ্টাটা তো আছে, চেষ্টা তো আমরা হ্যাঁ ভালো করে, সেটা আপনি বলেন যে কীভাবে হবে। সেইটা হচ্ছে যে আপনাকে পলিটিক্স অফ অ্যাকোমোডেশন করতে হবে, মানে সবাইকে কীভাবে অ্যাকোমোডেট করা যায় সেই রাজনীতি, সেই সংস্কৃতিটা আনতে হবে। সংস্কার দিয়ে এটা হবে না, এই সংস্কার দিয়ে হবে না, এটা কালচারাল ব্যাপার। এটা মানে কি বলে পলিটিক্যাল কালচারের ব্যাপার, রাজনৈতিক সংস্কৃতির ব্যাপার। এই রাজনৈতিক সংস্কৃতিটা উন্নত করে সবাই যাতে একটা আমরা রেইনবো সোসাইটি করতে পারি, রংধনুর সোসাইটি করতে পারি। হ্যাঁ, সব দল মত সবাই থাকবে, রাইটিস্ট লেফটিস্ট, মানে সেন্ট্রাল লেফট রাইট লেফট, তারপরে ধরেন যে ধর্মভিত্তিক যেগুলো আছে সেগুলোও থাকলো, লেফটিস্ট থাকলো, সবাই থাকলো, করে আমরা একটা রেইনবো সোসাইটি যদি করি, তাইলে সব স্টেক হোল্ডাররা স্যাটিসফাইড থাকবে এবং তাইলে আর ক্ল্যাশটা হবে না। এখন ক্ল্যাশটা কী জন্য হয়? যে আমি ক্ষমতায় যেতে পারবো না, ফলে আমাকে একটা গ্যাঞ্জাম বাঁধাইতে হবে। হ্যাঁ, তো ফলে যখন একটা আমরা রেইনবো সোসাইটি করার জন্য পিআর সিস্টেম যেটা জামাত বলছে, এটা খুবই উপযোগী। যেমন ধরেন যে জামাতের এখন ভোট আছে ধরেন 8.1 পয়েন্ট, না 8.1, তার এটা যদি 10-এ চলে যায় তাহলে কিন্তু তাদের সিট হবে 30টা। ঠিক আছে, 30টা সিট হবে, 3-10-30। তা 30টা সিট পেলে জামাত থাকলো পার্লামেন্টে। তারপরে যে 40% ভোট পাবে, ধরেন কি বলে যে বিএনপি ধরেন 40% ভোট পেলো, সেই অনুযায়ী তারা সিট পাবে। যে 20% পেলো সেই অনুযায়ী ভোট পাবে। অসুবিধা কোথায়? লেফটিস্টরা তো কোনো সিট পায় না বাংলাদেশে, নিজের মার্কা নিয়ে কোনো সিট পায় না, তাদেরকে মার্কা হায়ার করতে হয়। আচ্ছা, পদ্ধতিতে হলে ওরা হ্যাঁ, তাহলে ওরা করবে কি, নিজের মার্কা নিয়েও যদি দাঁড়ায়, হ্যাঁ, তাইলেও ওরা ধরেন যদি 1% ভোট পায় তাহলে ওদের সিট হবে 3টা। তো লেফটিস্ট 3টা পার্লামেন্টে থাকলো, এটা একটা ভালো দিক। তো সব দিক বিবেচনায় আমি পিআর সিস্টেমটাকে আমি পার্সিউ করতেছি পার্সোনালি। কামালউদ্দিন সবুজ, একই ব্যাপারে আপনার মতামত শুনতে চাই। ধন্যবাদ। প্রথম হচ্ছে যে আজকে যে ঐক্যমতের ইয়ের সঙ্গে যে এলডিপি যে বৈঠক শুরু হয়েছে, এটা একটা ভালো উদ্যোগ। এখানে দলটা হয়তো ছোট হতে পারে, বাট ইটস বিগিনিং, কারণ এর আগেও মিটিং করেছে তারা। তো এখন এলডিপি কিছু কথা বলেছে যে আপনার ডিসি, বিশেষ করে ওই যে প্রশাসনের যে ব্যাপার, ডিসি ইউনিয়নে যদি কার্যকর না হয় তাহলে নির্বাচন যে সংস্কারগুলো হচ্ছে সেগুলো মানে সেগুলোতে কোনো ফল আসবে না নির্বাচনের ক্ষেত্রে গিয়ে। না, এটা একটা ডিসিএসপিদেরকে তারা না হলে যে এটা ফল আসবে না এটাও ঠিক না, আবার তাদের ইনভলভমেন্ট না থাকলেও কিছু সমস্যা হতে পারে। এটা আসলে আমার মনে হয় বিষয়টা ওরকম না। কারণ আগে আমরা দেখেছি গত আমলে ডিসিএসপিরা কী করেছে। ডিসিএসপিরা তো আপনার ভোটের বাক্সে নিজেরাই ভোট ঢুকিয়েছে। তো কাজেই এখন না, আমি যেটা বলছি যে ডিসিএসপিরাদের কাছে ক্ষমতা গেলেই যে তারা সব কিছু সঠিকভাবে পরিচালনা করবে এটা সঠিক না। আমি বলছি তাদের যাওয়াটা না, মানে মাঠ পর্যায়ে তারা কাজ করে। আমি বলছি যে তাদেরকে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখা দরকার। যেটা আমি মনে করি সেটা হচ্ছে যে
তাদেরকে এই পরিমাণ ক্ষমতা দেওয়া হচ্ছে, তাদের উপর একটা এক ধরনের একটা, আগে তো নির্বাচন কমিশনে তাদের একটা মানে সুপারভাইজারি রোল ছিল, সেই রোল তো থাকবেই। তাছাড়া থাকছে না, কারণ না আমি আসছি, আমি বলছি তাছাড়া রাজনৈতিক দলগুলো সহ আরও যারা আছে, এখানে যদি আপনি ব্যালেন্স না করেন, আমরা কি চাই, আমরা তো একটা চাই যে একটা শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচন। আমাদের দেশে যেটা হয়েছে বিশেষ করে গত 15 বছরে বা গত 20 বছরে যদি আমরা ইতিহাস দেখি, নির্বাচনগুলো সঠিক হয় না। এক হলো যে নির্বাচন তো করতেই দেওয়া হয় নাই রাষ্ট্রীয়ভাবে, মানে দেওয়া হয়নি রাষ্ট্রীয়ভাবে, এবং ডিসিএসপিরা টুলস হিসাবে ব্যবহৃত হয়েছে। শুধু ডিসিএসপি না, একজন মানে কি বলে, একদম এই নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে জড়িত প্রত্যেকটা ব্যক্তিকে টুলস বানানো হয়েছে। এটা থেকে মুক্তি পাওয়ার জন্য শুধু ডিসিএসপিদেরকে ক্ষমতায়ন বা তাদেরকে ক্ষমতায়ন না করা কোনোটাই সঠিক হবে না। তাদেরকে অতটাই ক্ষমতা দেওয়া উচিত, ততটাই তাদেরকে দায়িত্ব দেওয়া উচিত যেখানে তারা তাদের ওই যে দায়িত্বটা তাদের উপর যে অর্পিত সেটা সঠিকভাবে পালন করে। এটা হলো একটা কথা। সেকেন্ডলি হচ্ছে যে এরপরে অন্যান্য দলগুলো, বিশেষ করে বাংলাদেশে এখন সর্ববৃহৎ দল আমরা যদি বিএনপি হয়, তারপরে জামাত আছে, আওয়ামী লীগ তো এখন নাই, তাদের মাঠে নাই, এবং তারা কি বলে, তাদের প্রস্তাবটা কি, তারা কি চায়, সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয়। বিশেষ করে বিএনপি কি চায়। আমরা এখানে দেখছি বিএনপি জামাতের মধ্যে কিছু নির্বাচনগত এবং অনেক ব্যাপারে তাদের মধ্যে অনেক মানে মতের অনৈক্য আছে, কিন্তু সেটা থাকবে, সেটা কোনো অসুবিধা নেই। আমার কথাটা হচ্ছে যে বিএনপি কি প্রস্তাবগুলি দেয় এবং তারা কতটুকু নেগোশিয়েট করে, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ। কারণ এর আগে আমরা গত কয়েক মাস দেখেছি অনেক কিছুর ব্যাপারে বিএনপি যেগুলো না করেছে এবং তাদের সঙ্গে যে জোটবদ্ধ তারা না করেছে, সেগুলো কিন্তু অনেক কিছু হয় নাই কিন্তু। তো কাজে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয় কথা আরেকটা হচ্ছে, যেটা উনি মাহবুব সাহেব বললেন যে ওই যে সংখ্যানুপাতিক যে প্রতিনিধিত্ব, সেটা হচ্ছে আসলে বাংলাদেশের যে 90-এর গণ অভ্যুত্থানের পরে আপনি দেখেন, আপনি তখন 3 জোটের রূপরেখা একটা ছিল। তখন কিন্তু যখন একসাথে পতনের পর 3 দলের রূপরেখা, সেটা কোনো সাংবিধানিক কোনো বিষয় ছিল না। এটা আন্দোলনের একটা ফসল হিসেবে 3 দলের রূপরেখা করে সেই বেসিসে কিন্তু অনেক কিছু হয়েছে। আওয়ামী লীগ বিএনপির মধ্যে অনেক ডিস্টেন্স ছিল, জামাতের মধ্যেও ছিল, কিন্তু তারা কিন্তু কিছু কিছু ব্যাপারে ঐক্যমত করেই কিন্তু পরে শাহাবুদ্দিন সাহেবকে আপনার যে ওনারকে নেতৃত্বে যে একটা মানে রাষ্ট্র পরিচালনা হলো, তারপরে আপনার নির্বাচন হলো, পরবর্তী পর্যায়ে সেটা মানে সংসদে যে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে সেগুলো তো আমরা জানি। আমি বলছি ঐক্যমত কিন্তু দরকার আছে। কিন্তু আমি মনে করি 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের যারা স্টেক হোল্ডার্স, তাদের সবাইরই কম বেশি অ্যাকোমোডেট করতে হবে। এই জন্য অ্যাকোমোডেট করতে হবে, নাহলে আপনারা যে ওনারা যে সবসময় পতিত সরকারের সমালোচনা করছে, কেউ ফেসিবাদী বলছে, তাহলে তো তারা তো ব্যাক করার জন্য নানা ধরনের সুযোগ খুঁজছে। এবং বিএনপি যে আমার ধারণা, এবং আমার ধারণা মনে সঠিক, যে বিএনপি মনে করে যে সংখ্যানুপাতিক প্রতিনিধি যদি থাকে তাহলে তাদের সিট সংখ্যা কমে যাবে। কারণ এখন তো ওয়েস্টমিনিস্টার সিস্টেমে আমাদের দেশে মানে চলছে, যেটা ইংল্যান্ডে আছে, আপনার ইন্ডিয়াতে আছে। ইন্ডিয়াতে কিন্তু এটা হচ্ছে না, কিন্তু সংখ্যানুপাতি হচ্ছে না। ওই যে আপনার ওই যে মানে দেখা যাচ্ছে সংখ্যার দিক থেকে কম ভোট পেয়ে তারা গভর্নমেন্ট ফর্ম করে ফেলছে। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের আছে। আবার অ্যাডভান্টেজও তো আছে। এখন একটা সরকার স্বৈরাচারী হয়ে উঠবে কি উঠবে না, সেটা জন্য একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকা উচিত। সেটা কি সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে হবে, এটা করলে যে হয়ে যাবে তা না। কিন্তু আপনাকে কিন্তু কোয়ালিশন গভর্নমেন্ট বলেন, সেটা কিন্তু এটা ছাড়াও কিন্তু করা যায়। কিন্তু মনে করেন বিএনপির সঙ্গে যে জোটগুলি আছে, যে ছোট বড় যে দলগুলি আছে, তারাও কিন্তু এটা করতে পারে কিন্তু, বা অপোজিশনে যারা আসবে। আবার তারা এখনও তো ইলেকশনের আরও কিছু, আমরা যদি ডিসেম্বরের ইলেকশন যদি হয় অথবা যদি জুনে হয়, হোয়াট এভার, এখনও তো আমরা জানি না আসলে, কারণ দুই ধরনের কথাই শোনা যাচ্ছে। আমরা যদি এটাকে ধরে নেই, তাহলে আপনার ওই পর্যন্ত যেতে যেতে অনেক ধরনের রাজনৈতিক অ্যালাইনমেন্ট এবং রিঅ্যালাইনমেন্ট হবে বলে আমার ধারণা। তখন ওই অ্যালাইনমেন্ট রিঅ্যালাইনমেন্টের মধ্যে দেখবেন এখন যারা যেসব প্রস্তাব রাখছে, যেসব কথা, এইটার মধ্যে অনেক কিছু পরিবর্তন আসবে। কারণ মূল টার্গেটটা হচ্ছে তো ক্ষমতায় যাওয়া। বিএনপি মনে করে যে তারা যে সিস্টেমে আছে, এই সিস্টেমে তারা এটাকে কমফোর্টেবল মনে করে, এই জন্য তারা যাতে ক্ষমতায় যেতে চায়। তারা যদি অনেক সিট লুজ করে তাহলে তাদের নিয়ন্ত্রণটা চলে যাবে। তো কাজে তারা, আর জামাতের বিষয়টা হচ্ছে, জামাত এটা ভালো করে জানে যে তারা যদি এককভাবে নির্বাচন করে বা জোটবদ্ধ করে, তাদের পক্ষে গভর্নমেন্ট ফর্ম করা হয়তো সম্ভব না আমি বলছি। ইন দ্যাট কেস যদি সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব
হয় সংসদে, তাহলে অনেকগুলি সিট তারা পেয়ে যাবে। তাদের এখন 8% হোক, সংসদে 10% হোক, হ্যাঁ, এবং ছোটখাটো পাবে আছে। পেয়েছি। এখন আমাদের কথা হচ্ছে যে বাংলাদেশে যে গত 14 সালের পর থেকে যে নির্বাচন হয়নি, এবং বাংলাদেশের মানুষ যে একটা নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আবার গণতন্ত্রের যে পুনর্যাত্রা শুরু করতে চায়, সেই যাত্রায় স্বৈরাচার বিরোধী যেই স্টেক হোল্ডার রাজনৈতিক দলগুলি আছে, পেশাজীবীরা আছে, অন্য সবাই আছে, তাদের সবারই মতামত নেওয়া উচিত। হ্যাঁ, কারণ সবাই আস্তে আস্তে নিশ্চয়ই হ্যাঁ আসবে আসছে। মতামত। আমি বলছি যে শুধু বিএনপির সব কিছু অ্যাকোমোডেট করতে হবে তাও না, কিন্তু বড় দল হিসাবে তাদের তো ডেফিনেটলি তাদের তো সেটা একটু বেশি থাকবেই, কিন্তু এমন কিছু করা উচিত হবে না এই দলগুলোর মধ্যে, যেটা আমি বলি যে আবার তারা যেই সরকারকে মানে ক্ষমতাচ্যুত করার জন্য গত 15, 17, 18 বছর ধরে সংগ্রাম করেছে, তারা যদি আবার কোনো না কোনো ফর্মে ফিরে, তাহলে কিন্তু তাদের আবার ঐক্যবদ্ধ হয়ে আবার সেই তাদের বিরুদ্ধে ফাইট করতে হবে। অসংখ্য ধন্যবাদ কামাল। আমরা একটা বিরতিতে যাব, সংবাদ সম্প্রসারণে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবার স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমার সাথে আছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল এবং দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে। এবার আলোচনা করতে চাই, আওয়ামী লীগ শাসনামলে 96টি পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ইসি একটা, আর একটা হচ্ছে যে ভোট কেন্দ্র স্থাপনে থাকছে না ডিসিএসপিদের কমিটি। মাহবুব কামাল, আপনি যদি শুরু করেন এই ব্যাপারটা নিয়ে একটু বলেন যে এই পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের ব্যাপারটা নিয়ে। তাহলে আগের একটু 1 মিনিট একটু বলে নিই, আধা মিনিট। সেটা হচ্ছে এই যে ওয়েস্টমিনিস্টার সিস্টেম না, যেটা চলতেছে আমাদের, ইট ডাজ নট এনশিওর দি রুল অফ মেজরিটি। এটা সংখ্যাগরিষ্ঠের শাসনকে নিশ্চিত করে না। থিওরিটিক্যালি বলি একটু, সেটা হচ্ছে ধরেন 300 আসন, 151টা আসনে একটা দল প্রত্যেকটা আসনে এক ভোট করে বেশি পেয়ে জিতলো, থিওরিটিক্যালি আর কি, আর বাকি 149টা আসনে একটা ভোটও পেল না। উইল ইট এনশিওর দি রুল অফ মেজরিটি? এটা কি সংখ্যাগরিষ্ঠের শাসন নিশ্চিত করবে? এক ভোট পেয়ে আপনি 151 বেশি পেয়ে 151টাতে জিতলেন, আর 149টাতে আপনি এক ভোটও পেলেন না, এটা হাইপোথেটিক্যাল আর কি। ইট ডাজ নট এনশিওর দি রুল অফ মেজরিটি। সুতরাং এটা অনেক ডিফেক্টিভ, এটা যাই হোক, এটা অনেক পরের ব্যাপার। এখন দেখেন, আপনি এখন যে প্রশ্নটা করলেন, এই যে 96 এই যে ইলেকশন মনিটরিং যে ইয়েগুলি, এটা এই 96গুলি কতগুলো মানে রিয়েলি মানে আনফেয়ার করছে আর কতগুলি, সেটা আমি তো সবগুলোর নাম জানি না এই মুহূর্তে। তো এটা ঠিক, বাংলাদেশের যে সমস্ত ইলেকশন মনিটরিং এজেন্সি বা অর্গানাইজেশন আছে, এগুলো মানে অনেকগুলোই আপনার মানে টাকা খেয়ে, যেটাকে বলে পেইড সার্ভিস দেয় আর কি, হ্যাঁ, এবং তারা সার্টিফিকেট দিয়ে দেয় যে হ্যাঁ এটা ইলেকশন ভালো হয়েছে, এটা এই হয়েছে, এটা ব্রাইবড কি বলে যে মানে স্টেটমেন্ট আর কি, মানে ঘুষ খেয়ে এগুলো করে। সুতরাং এগুলি সঠিকভাবে চিহ্নিত করা হয়েছে। পুরো দেশে মানে কত বড় একটা জনবল, দক্ষ জনবল লাগবে পুরো দেশের নির্বাচনটা মনিটরিং করার জন্য, সেটাও সবার আছে কিনা? হ্যাঁ, সেটা না, আমি মেইন কথাটা আমি পরে বলতেছি, যে এই কথাগুলো রিপিট হয়ে যায়, তারপরে আমি বলবো প্রয়োজনীয় কথা আমি বারবার রিপিট করব। আচ্ছা, এই যে বলতেছে না যে ডিসি, এসপি, অমুক তমুক এরা এগুলি করতে পারবে না, হ্যাঁ, ইলেকশন কমিশন করবে ইত্যাদি, এগুলিতে কিছু হবে না। কেন জানেন আপনি? বাংলাদেশে ফেয়ার ইলেকশন করার জন্য 5টা স্টেক হোল্ডার খুব জরুরি, 5টা মানে কি বলে যে গুরুত্বপূর্ণ। প্রথমে হচ্ছে সরকার যদি নিজে চায়, 2 নম্বর হচ্ছে নির্বাচন কমিশন, 3 নম্বর হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, 4 নম্বর হচ্ছে প্রশাসন, এই যে ডিসিএসপি বলতেছেন, আর 5 নম্বর হচ্ছে নির্বাচক মণ্ডলী, ভোটার, ইলেক্টোরেট। এবং 50% সাকসেস অফ এ ফেয়ার ইলেকশন উইল ডিপেন্ড অন দি ক্যারেক্টার অফ দি ইলেক্টোরেট। নির্বাচক মণ্ডলীর চরিত্রের উপরে 50% নির্ভর করে। নির্বাচক মণ্ডলী যদি ডেমোক্রেটিক আচরণ করে, তাহলে এগুলির কিচ্ছু দরকার পড়বে না। এই 4টা বাক্য আছে না, এগুলির কিচ্ছু দরকার পড়বে না। আর নির্বাচক মণ্ডলী যদি মনে করে যে তারা আনরুডি হয়ে যাবে, কোনো একটা দলকে জেতানোর জন্য তারা ডেসপারেট হয়ে যাবে, তাইলে এই জিনিসগুলি কোনো কাজে আসবে না, কোনোই কাজে আসবে না। সুতরাং আমরা তো আসলে মূল জায়গা ধরি না, হ্যাঁ, আমাদের নির্বাচক মণ্ডলীকে কাউন্সিলিং করে তাদেরকে আপনাকে ডেমোক্রেটিক আচরণ তারা যাতে করে সেইটা আগে করতে হবে প্রথম। ডিসিএসপি এগুলি পরের ব্যাপার, এগুলি তারা কি করে এগুলি পরের ব্যাপার। নির্বাচক মণ্ডলী এখন যে আমাদের যে এখনকার যে ভোটার শ্রেণী না, এইটা তো 20 বছর আগে এই ভোটার শ্রেণী ছিল না। ধরেন যে 91 থেকে 2009 পর্যন্ত যে 4টা ইলেকশন হয়েছে, ভালো ইলেকশন হয়েছে, এটার মূল কারণ কি জানেন? ওই সময় ভোটাররা ভালো ছিল, এবং তত্ত্বাবধায়ক সরকারকে খুব বেশি কিছু করতে হয় নাই।
হ্যাঁ, ভোটাররা নিজস্ব উদ্যোগেই তারা ভালো আচরণ করছে। কিন্তু ওই ভোটার শ্রেণী কিন্তু এখন আর নাই। এখনকার যে মানে উত্তেজিত ভোটার শ্রেণী, হ্যাঁ, বিভিন্ন স্টেক হোল্ডার, বিশেষ করে ধরেন যে সবাই তো উত্তেজিত, দেখতেছেন না আপনি সারা দেশে কি অবস্থা হচ্ছে, হ্যাঁ। এবং তারপরে আবার এনসিপি নামে একটা দল হয়েছে ছাত্রদের, হ্যাঁ, এরাও জেতার জন্য মরিয়া চেষ্টা করবে। তারপরে ধরেন যে ইসলামিক মানে গ্রুপ যেগুলো আছে ইত্যাদি, বিএনপিও মরিয়া হয়ে উঠবে, সবাই মরিয়া হয়ে উঠবে। এবং ফলে ভোটাররা যখন আনরুডি হয়ে যাবে তখন আপনি ডিসিএসপি দিয়া এইসব দিয়ে কিছু কাভার করতে পারবেন না। ফলে আমাদের যেটা করতে হবে, আমাদের একটা প্রচার অভিযান চালাতে হবে যে ভোটাররা যাতে আপনার কি বলে যে নির্বাচনের দিন যাতে বা নির্বাচনের আগে তারা যাতে প্রচার অভিযানে কিংবা ভোটিংয়ের সময় তারা যাতে ডেমোক্রেটিক আচরণ করে। তা না হলে একেবারে একটা নিকৃষ্ট নির্বাচন হবে, আমি বলে দিলাম। এইবার এই যে যত মুখে ভালো ভালো কথা বলতেছি না, দেখবেন যদি এই কাজগুলো করা না হয়, ভোটারদেরকে যদি শান্ত করা না যায় রাজনৈতিকভাবে, তাহলে দেখবেন মানে ধরেন যে আওয়ামী লীগ আমলে কী হয়েছে, 2014-তে তো কারচুপি করার প্রয়োজনই পড়ে নাই, কারণ একতরফা হয়েছে, 153 তো এমনি পেয়ে গেছে। 2018-তে কারচুপি করছে ভয়াবহ, এবং 2024-এও কারচুপি করার তেমন প্রয়োজন পড়ে না, কারণ এটা দামি নির্বাচন ছিল, তাই না? কারচুপি কাকে বলে এইবার দেখবেন যদি ভোটার শ্রেণীকে যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, তাইলে কারচুপি কাহাকে বলে এইবার দেখবেন। এবং হ্যাঁ, ফলে এই জায়গাটাকে আপনাকে হাত দিতে হবে আগে, এই জায়গাটাকে। এবং অবশ্যই সরকারকেও নিউট্রাল থাকতে হবে। এখন তো অভিযোগ আছে যে সরকার এনসিপিকে প্যাট্রোনাইজ করতেছে, এবং আমরা এরকম তো অনেক ধরনের অভিযোগ আছে। এই অভিযোগগুলো থেকে তো মুক্ত হইতে হবে। সরকারকে তো এনসিপি থেকে নিজে আলাদা করতে হবে। হ্যাঁ, জি, ধন্যবাদ মাহমুদ কামরুদ্দিন সবুজ। আপনার কাছে শুনতে চাই একই ব্যাপারে যে 96টি পর্যবেক্ষণ সংস্থা নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে এসি, আবার ডিসিএসপিরা ভোট কেন্দ্র স্থাপনে থাকছে না কমিটিতে। ধন্যবাদ। প্রথম হচ্ছে যে 96টি সংস্থাকে বাতিল করেছে, এগুলো দেখা গেছে যে গত 14 সালের পর থেকে যে 3টা নির্বাচন হয়েছে, এই নির্বাচনগুলিতে তারা উইদাউট এনি বেসিস আগের যে সরকার ছিল এই সরকারের পক্ষে, বেশিরভাগই সবাই অলমোস্ট কোনো না কোনোভাবে এই সরকারের পক্ষে ব্লাইন্ডলি বলে গেছে যে তারা ভালো নির্বাচন হয়েছে, আসলে কোনো নির্বাচনই হয় নাই। এই যে বলে যাওয়া, এগুলো কিন্তু সাধারণ মানুষও প্রত্যক্ষ করেছে, বিদেশিরাও প্রত্যক্ষ করেছে, বাংলাদেশের যারা ভোট দেয় নাই, বেশিরভাগ লোক তো ভোটই দেয় নাই, তারাও প্রত্যক্ষ করেছে। কাজে এই যে নিবন্ধন বাতিল করা, এটা আমি মনে করি রাইটলি করেছে। বিশেষ করে একটা যে কারণে ইলেকশন মনিটরিংগুলি করা হয় বিভিন্ন দেশে এইগুলি সাধারণত একটা নিরপেক্ষ ভূমিকায় অবতীর্ণ হয়, যেটা বাংলাদেশে যারা করে এগুলো মোটেই ছিল না। তো কাজেই যদি নিরপেক্ষতাই না থাকে এবং তাদের যদি সেই ইনফ্রাস্ট্রাকচার না থাকে, তারা 300 কনস্টিটিউয়েন্সিতে কোনো না কোনো ফর্মে তারা যদি এই যে মানে আপনার যে মনিটরিং করা এবং নিরপেক্ষ, তাহলে এগুলোর তো কোনো মানে নাই, এগুলো না থাকাই ভালো। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে এরা সরকারের বেনিফিট নিয়ে তাদের পক্ষে বিভিন্ন প্রেস কনফারেন্স করেছে, বলেছে যে নির্বাচন ভালো হয়েছে। কাজেই এগুলি ঠিকই আছে, এগুলো আমি মনে করি। নির্বাচন তো তাদের বলাতে তো এটা মানে নির্বাচন বৈধ হয়ে যায় নাই 14, 18, 24। তো কাজেই এটার কোনো মানে কোনো গ্রহণযোগ্যতাও ছিল না। তো যৌক্তিকভাবে এগুলো বাতিল করা হয়েছে, এগুলো আমি মনে করি। এবং ভবিষ্যতে যে নির্বাচনগুলি হবে, সেই নির্বাচনগুলোতে যে সকল মানে আপনার নির্বাচন মনিটরিং যে সংস্থাগুলি থাকবে, সেগুলি ওই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যদি মেনটেন না করে আসে, তাহলে আমি মনে করি অনুমোদনই দেওয়া উচিত না। এটা হলো আমার কথা। সেকেন্ডলি হচ্ছে যে ডিসিএসপিদের যে কথাটা আমি একটু আগে বলেছি, তারা ভোট কেন্দ্র নির্বাচন করবে না, ইসি করবে, ফাইন, কোনো অসুবিধা নেই। কিন্তু ইসি ভোট কেন্দ্র সিলেক্ট করে দিলে যে আপনার নির্বাচন সুষ্ঠু হয়ে যাবে তা না। কথাটা হচ্ছে বাংলাদেশে যে দীর্ঘদিন ধরে আমি যেটা বারবার বলি যে মানুষ যে নির্বাচন দিতে পারে না, এবং এর মধ্যে নতুন একটা জেনারেশন চলে আসছে। এই যে বিষয়গুলি এবং ভোটারের ক্যারেক্টারও চেঞ্জ হয়ে গেছে। একটা হলো যে মানুষ ভোট দিতে চায় এবং সুষ্ঠুভাবে সঠিকভাবে যাতে ভোট দিতে পারে এটা এনশিওর করার জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি যে রাজনৈতিক দলগুলির ভূমিকা সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং তাদের গুরুত্বপূর্ণ ভূমিকাটাই হচ্ছে 1 নাম্বার। কারণ তারা যদি মনে করে যে আমি জিতি বা হারি, আমার ভোটার্স, আমার ইলেক্টোরেটস বা অন্য তারা
মানে কোনো ঝামেলা করবে না, মানে আমি জিততে চাই যেভাবে হোক যেন তেন পক্ষে জিততে চাই, তাহলে তো ঝামেলা হবেই। তারা যদি সত্যিকার মনস্তত্ত্বের মধ্যে যদি গণতন্ত্র থাকে, মুখে গণতন্ত্র বললে হবে না। আমরা তো সারাক্ষণ গণতন্ত্রের কথা বলি, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে 53 বছর গণতন্ত্রের কথা শুনেছি আমরা, কিন্তু বাট ইন প্র্যাকটিস যখন যাই খুব কম উদাহরণ পাওয়া যাবে আমরা গণতন্ত্রের প্রতি ছিলাম, শ্রদ্ধাশীল ছিলাম। কাজেই এই যে রাজনৈতিক দলগুলির যে সমর্থক, এর বাইরেও কিন্তু সমর্থক, তাদেরকে প্রথম ঠিক হইতে হবে যে হ্যাঁ আমরা হারিয়ে জিতি, আমাদেরকে শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর আপনার ভূমিকা গুরুত্বপূর্ণ আছে, ঠিক আছে, কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত এসব রাজনৈতিক দলগুলো সমর্থক ঠিক না হবে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কিছুই করতে পারবে না। একটা সেকেন্ড হচ্ছে এর বাইরেও একটা বড় অংশ যারা কোনো দলের সঙ্গে সংশ্লিষ্ট না, তারা কিন্তু ভোট দিবে, তারা চয়েস করে ভোট দিবে, তাদের চিন্তা দেখে দেখে ভোট দেয়, তাদেরও কিন্তু একটা ভূমিকা আছে। তারাও কিন্তু শান্তিপূর্ণভাবে তারাও চাওয়া উচিত যে ইলেকশনটা যাতে সঠিকভাবে হয়, সুষ্ঠুভাবে হয়, শান্তিপূর্ণভাবে হয়। তাই কাজে সরকারের প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, রাজনৈতিক দল, ভোটার সবাই এবং গণমাধ্যমের ভূমিকাও কিন্তু ইম্পর্টেন্ট। এবং আপনি যে বললেন যে একটু আগে যে 96টি সংস্থা, তাদের একটা ভূমিকা আছে, কিন্তু কথাটা হচ্ছে যে সবাইকে তাদের সেই সঠিক দায়িত্বটা পালন করা, এবং এটা যদি 100% নাও হয়, 80%, 90% হইলেও হইতে হবে, তাহলে আমরা মোটামুটি একটা রেজাল্ট পাবো। ধন্যবাদ কামালউদ্দিন সবুজ। আমরা আরেকটা বিরতিতে যাব, সংবাদ সম্প্রসারণে আরেকটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। স্টুডিওতে আছেন মাহবুব কামাল এবং কামালউদ্দিন সবুজ। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে। এবার আলোচনা করতে চাই নারী ও শিশু নির্যাতন আইন সংশোধনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে, সেটা নিয়ে মাহবুব কামাল, আমি প্রশ্ন করে সময় নষ্ট না করে আপনি যদি শুরু করেন ব্যাপারটা। না, সময় একটু নষ্ট করতেই হচ্ছে। সবুজ ভাই, আপনি যেটা বললেন যে পলিটিক্যাল পার্টিগুলোর দায়িত্ব আছে, এটা মানে তাদের একটা ভূমিকা আছে। দেখেন, পলিটিক্যাল পার্টিগুলো বললো এই তোমরা সবাই নিয়মতান্ত্রিকভাবে ভোট দাও, ইত্যাদি, এই করো সেই করো, হ্যাঁ, ভোটার তাদের অনুগতরা, তাদের কর্মীরা কি সেটা মানবে? এখন তারেক রহমান যে বলতেছে বারবার যে মানে দলীয় শৃঙ্খলা রাখো ইত্যাদি, প্রত্যেকটা জায়গায় আপনার বিভক্তি হচ্ছে, প্রত্যেকটা জায়গায় মারামারি হচ্ছে। হাইকমান্ডের কথা শুনতেছে? কোথাও কি শুনতেছে? অন্তর্দ্বন্দ্ব এই সেই সব শুনতেছে, বহিষ্কার করতেছে, কোনো লাভ হচ্ছে না। সুতরাং পলিটিক্যাল পার্টির হাইকমান্ড বলবে যে তোমরা মানে এইভাবে করো না, কারচুপি করো না, তোমরা সব গণতান্ত্রিক হয়ে যাও, এটা কেউ মানবে না। আচ্ছা, এখন আপনার এই ইস্যুটা প্রথমে আনা উচিত ছিল, বুঝছেন? এটা তো অনেক কথা, তো ফলে কি হবে আমি তো উদাহরণ দিয়ে এটাকে আমি সাবস্টেন্সিয়েট করতে পারতাম, কিন্তু যেহেতু আপনার আর 2 মিনিট সময়, হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে প্রলোভন দেখিয়ে এই ধর্ষণ, হ্যাঁ, এটা শাস্তি 7 বছর। বিয়ের প্রলোভন দেখিয়ে আপনার যখন এই যৌন সম্পর্ক হলো, ওইটা ধর্ষণ হলো কিভাবে? ওইটা তো মেয়েটা আনন্দ চিত্তে তাকে গ্রহণ করেছে, বিয়ের প্রলোভন আছে সেখানে। ধর্ষণ কোনটা? ধর্ষণ হচ্ছে মেয়ের কি বলে যে অসম্মতিতে বল প্রয়োগ করা হয়, তাই না? বিয়ের প্রলোভন দেখিয়ে যখন তারা মিলিত হয়েছে, সেটা হচ্ছে এক্সট্রা ম্যারিটাল সেক্স, বিচার বহির্ভূত যৌনতা, হ্যাঁ। এইটার ধর্মর মতে এইটা শাস্তিযোগ্য অপরাধ, ধর্মমতে শাস্তিযোগ্য অপরাধ। এবং আমরা যেহেতু এখনো আইন মানে কোরআন সুন্নাহর ভিত্তিতে এখনো সমাজ রাষ্ট্র পরিচালিত হচ্ছে না, সুতরাং ধর্মমতে ওইটা তো এখন এটা অপ্রাসঙ্গিক। এখন কথাটা হচ্ছে যে দেখেন, মানে এই ধর্ষণের মামলার বিচার হয় কিসের উপর ভিত্তি করে? ধর্ষণের কিন্তু কোনো সাক্ষী থাকে না, কারণ সাক্ষী রেখে তো আর ধর্ষণ হয় না। গ্যাং রেপের সাক্ষী থাকতে পারে। ধর্ষণের বিচার হয় 2টা হিসেবে, একটা সার্কামস্টান্সিয়াল এভিডেন্স, আর একটা হচ্ছে ভিকটিম আদালতে কি বলতেছে, ঠিক আছে? ভিকটিম বলতেছে যে ডিএনএ টেস্ট, এই যে কি এটা ডিঅক্সি নিউক্লিক অ্যাসিড, এইটা দিয়ে তো এইটা কোয়ার্সিভ না মিউচুয়াল এটা বোঝা যায় না। এটা বোঝা যায় রেপ হয়েছে, বাট এটা কি মিউচুয়াল না বলপূর্বক এটা বোঝা যায় না। তো ভিকটিম আদালতে কি বলতেছে, মিথ্যা বলছে কি না, এইটা কিভাবে বোঝা যাবে? সে তো মিথ্যাও বলতে পারে, তাই না? তাহলে সে যদি মিথ্যা বলে, তাহলে তো একজন মানে সোকল রেপিস্ট তো আপনার কি বলে যে তার শাস্তি তো হলো না, গ্রহণযোগ্য হলো না। এখন মানে ভিকটিমের কথার উপর ভিত্তিতে তারপরে দেখেন টাইম অফ অকারেন্স এবং আদালত, দুইটা কিন্তু 2 সময়। ভিকটিম টাইম অফ অকারেন্সে সে কোন মানসিক অবস্থায় ছিল,
আর আদালতে দাঁড়িয়ে কোন মানসিক অবস্থায় আছে, দুইটা কিন্তু ডিফারেন্ট। সুতরাং ওই সময় তার কাছে যেটা মনে হয়েছে যে এটা গ্রহণযোগ্য বা এটা সত্য, আপনার আদালতে কিন্তু সেটা তার কাছে ডিফারেন্ট একটা চিন্তা আসতে পারে, তাই না? সেইভাবে সে কথা বলতে পারে। সুতরাং এইটা প্রমাণ করা খুব কঠিন যে কোনটা মিউচুয়াল এবং কোনটা এখন কথাটা হচ্ছে যে বিয়ের প্রলোভন দিয়েছে কিনা, হ্যাঁ, এইটা প্রমাণ হবে কিভাবে? এটা তো প্রমাণ করার কোনো সুযোগ নাই, তাই না? এটা কিভাবে প্রমাণ করবো? আমি একটু আরো কথা আছে আমার হাতে, ঠিক আছে, প্রথমে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমার সহালোকদের যেটা বলছিলেন যে ওই ভোটের ব্যাপারে, আমি যেটা বলছি এটা আমি আবার রিপিট করছি, সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলির ভূমিকা, আমি আবারও বলছি, তাদের ভূমিকা হচ্ছে প্রধানতম ভূমিকা হচ্ছে তাদের যে সমর্থকরা আছে তারা শুনবে কি শুনবে না, তার শোনার মতো করে তাদেরকে গড়ে তুলতে হবে। কথাটা হচ্ছে যে অন্যরা যে তারা যে দলকে সমর্থন করে সেই দলকে ভোট দেবে, ঠিক আছে, তাদের মনস্তত্ত্বের মধ্যে এটা রাখতে হবে যে তারা যে যাকে ভোট দিবে এর বাইরে যারা আছে তারাও তাদের মতো করে যাতে ভোট দিতে পারে, এই জিনিসটা থাকতে হবে, তাদেরকে সাইকির মধ্যে এটা রাখতে হবে, যাতে তারা সন্ত্রাস, এটাকে এডুকেট করতেই হবে। এটা কত পার্সেন্ট শুনবে না শুনবে সেই জন্য। আচ্ছা, আর ধর্ষণের যে বিষয়টা, এটা আমি যেটা আজকে মানে অনুমোদন করেছে, এটা আমাকে মানে ধন্যবাদ জানাই বর্তমান সরকারকে। প্রথমত হচ্ছে যে মাগুরের যে শিশু আচিয়ার ঘটনা থেকেই তো গত অনেক দিন ধরে বাংলাদেশে তোড়পাড় তৈরি হচ্ছে। ধর্ষণ তো আগেও হয়েছে, আরও তো বেশি হয়েছে, কিন্তু এই যে একটা উদ্যোগ নিয়েছে এটা আমি সমর্থন জানাই। কিন্তু কথা হচ্ছে ধর্ষণের শাস্তিটা এমনভাবেই হওয়া উচিত এবং খুব কম সময়ের মধ্যে, যাতে এটা একটা দৃষ্টান্তমূলক হয়ে থাকে, যাতে এগুলো না হয়। আরেকটা জিনিস, যেহেতু সময় নেই আমি আরেকটা জিনিস বলি, দেখেন আইন করে কিন্তু ধর্ষণ আপনি অনেক বন্ধ করতে পারবেন না। সেই জন্য যেটা দরকার আমি মনে করি, আমাদের যে সামাজিক এবং ধর্মীয় যে মূল্যবোধগুলি আছে, যেগুলি এখন আমরা অনেকে মনে করি নষ্ট হয়ে গেছে, সেটাকে ফিরিয়ে আনা, ওইটা থাকলে কিন্তু আপনি দেখবেন অটোমেটিক্যালি অনেক কিছু, কিন্তু সেটা আমরা করতে পারবো কিনা সেটা আমাদের চিন্তার চেতনার মধ্যে আছে, কিন্তু নিজেকে নিজে এডুকেট করতে হবে। আমাদের ধর্ম কি বলে, আমাদের সামাজিক মূল্যবোধ কি বলে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মাহবুব কামাল আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, সংবাদ সম্প্রসারণে এই ছিল আজকের মতো। ডিবিসির সঙ্গে থাকুন।